হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। আমি তোমাদের শুভেন্দু স্যার। আজকে তোমাদের পরীক্ষা ছিল, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যা কোশ্চেন ছিল তাতে তো কিছু বলার নেই, 40-এ 40 পাবার মতোই কোশ্চেন। গ্রুপ সি এরও পরীক্ষা তোমাদের ছিল, গ্রুপ সি এর পরীক্ষাও ইজি ছিল। আজকের কোশ্চেনটা যেটা দেখলাম, মোটামুটি ম্যাথ জিআই তো বলার কিছু নেই, ক্যালকুলেটিভ কিছু ছিল না, একদম ইজি ছিল। বাকি জিকে কয়েকটা বলতে পারো একটু হচ্ছে গিয়ে, তবু আমার গ্রুপ সি থেকে একটু স্ট্যান্ডার্ড লেগেছে একটু, কিন্তু এগুলোকে ইজি বলা যায়, একদম ইজি, একদম বেসিক থেকে জিকে এসছে। আর যেগুলো যেভাবে তোমাদের ক্লাস করানো হয়েছে, যেখানে এখানে এখানে যেভাবে ক্লাসগুলো করানো হয়েছে, এক্স্যাক্ট কিন্তু ওই প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকের যে পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ এসএসসি গ্রুপ ডি, তার যে সম্ভাব্য আনসার কি যেটা রয়েছে, বেস্ট আনসার কি যেটা উত্তর হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব যে এগুলোর উত্তর কি হবে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে ভিডিও আমরা শুরু করছি। দেখে নাও, তোমরা দেখে মেলাবে, তোমরা যেই আনসার করেছো সেগুলোর সাথে মেলাবে, দেখবে কার কত হয়েছে, এবং সেগুলো অবশ্যই তোমরা তোমাদের স্কোরটা আমাদের ইউটিউবে কমেন্টে ছাড়বে। ঠিক আছে, ওকে, চলো দেখে নিই আমরা কোশ্চেনগুলো এক এক করে। দেখো, প্রথম কোশ্চেন একদম ইজি কোশ্চেন, কম্পিউটার থেকে দিয়েছে। কি বলেছে? ডক এক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? কম্পিউটার কোশ্চেন, একদম বেসিক লেভেলের কোশ্চেন। আনসার কি হয়ে যাবে? এমএস ওয়ার্ড। ঠিক আছে, এটা আনসার হবে এমএস ওয়ার্ড। এবার কি বলছে? কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? ধিং এক্সপ্রেস আমাদের এখানে বসে পড়ানো হয়েছে। ধিং এক্সপ্রেস, ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাসকে। আমরা জানি ইন্ডিয়ান অ্যাথলেট হিমা দাস, হিমা দাসকে বলা হয় ধিং এক্সপ্রেস। এক্সপ্রেস কেন বলা হয়? কেননা আমরা জানি হিমা দাস কিসের সাথে সম্পর্কিত, কিসের সাথে যুক্ত? তিনি একজন অ্যাথলেট, এবং শুধু অ্যাথলেট বলাটা ভুল, তিনি হচ্ছে গিয়ে ভারতীয় প্রথম অ্যাথলেট যিনি হচ্ছে গিয়ে মানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এককভাবে প্রথম পদক পেয়েছে। ঠিক আছে, অ্যাথলেটিকে সে ট্র্যাকে সে ওয়ার্ল্ড যে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে এককভাবে ভারতে সবার প্রথম সে হচ্ছে গিয়ে পদক পেয়েছিল, গোল্ড মেডেল পেয়েছিল। এবং ধিং এক্সপ্রেস কেন বলা হয়, এটা ক্লাসেও করানো হয়েছে। কেন বলা হয়? কেননা তার যে বাসস্থান আসামে, সেই আসামের যে টাউনটা, যেই টাউনে তার হচ্ছে গিয়ে জন্ম, বার্থ প্লেস, যেখানে তিনি থাকেন, সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ধিং, তার জন্য তাকে বলা হয় ধিং এক্সপ্রেস। ঠিক আছে, আশা করি তোমাদের উত্তর ঠিক হয়েছে, হিমা দাস। দেখো তারপরের কোশ্চেন। তারপর কি বলছে? ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? সর্বনিম্ন বয়স কত? এটা তোমরা সবাই জানো, কত হবে? 18 বছর। তোমাদের জিএসএস স্যারও করিয়েছেন, এবং আমিও কিন্তু তোমাদেরকে করিয়েছি এই কোশ্চেনটা। এটা খুব কমন কোশ্চেন, 18 বছর, এটা সবাই জানে। আগে কত বয়স ছিল? আগে ছিল 21। এই 21 থেকে কমিয়ে এটাকে করা হয়েছে কত? 18 বছর করা হয়েছে। এবং পরীক্ষায় কোশ্চেন দেয় যে কত নম্বর সংশোধনীর মাধ্যমে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? কি হয়ে যাবে? 61। 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল? যে 21 বছর থেকে সেটাকে ভোটাধিকার কমিয়ে 18 বছরে করা হয়েছে। ঠিক আছে, এরপরে ভানু সিংহ, এগুলো তো ছোটবেলাকার প্রশ্ন, এগুলো নতুন করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমরা দেখে নিই তারপর কি হবে। এরপরের প্রশ্ন দেখো, একটা জিআই রয়েছে, খুবই সোজা জিআই। সকল কলমই যদি কলমই পেন্সিল, সব কলম, আমরা এগুলো দুভাবে করতে পারি। একটা তো ভেন ডায়াগ্রামে করতে পারি, অথবা 150 সেটা দিয়েও করতে পারি। ম্যাক্সিমাম ছেলেপেলেরা ভেন ডায়াগ্রামে করে, তাই আমি ভেন ডায়াগ্রামেই সলভ করে দিচ্ছি। দেখো, সকল কলমই হচ্ছে গিয়ে পেন্সিল, সব কলম হচ্ছে গিয়ে পেন্সিল। ঠিক আছে, তার মানে এরকম হবে, এটা হচ্ছে গিয়ে কলম, সব কলম কি পেন্সিলের মধ্যে পড়ছে? কোন পেন্সিলই টুপি না, তাহলে পেন্সিল আর টুপির মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে টুপিটা কি এখানে হবে? এটা টুপি। তাহলে এবার দেখো কি বলছে, সকল টুপি পেন্সিল, সকল টুপি পেন্সিল, পেন্সিল আর টুপির মধ্যে তো সম্পর্ক হবে না, তার মানে এটা হবে না, প্রথমটা হবে না। দ্বিতীয়টা কি বলছে? কোন কলমই টুপি নয়, কোন কলমই টুপি না। হ্যাঁ, এটা ঠিক বলছে যে কলম আর টুপির মধ্যে তো সম্পর্ক থাকবে না, তার মানে এটা ঠিক। তার মানে কি হয়ে যাবে? কেবলমাত্র উপসংহার 2 সত্য। এটা আশা করি তোমাদেরও ঠিক হয়েছে। এবার দেখে নেই নেক্সট কোশ্চেন আমরা। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে কি, একটা অঙ্ক দিয়েছে একদম সোজা। কি বলছে? 24
দেখো কি বলছে 24:a = 400, তবে এর মান কত? তাহলে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি a = কি হয়ে যাবে, a হয়ে যাবে 24/400। এবার এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 6 24, এটা 100 হয়ে গেল, তার মানে কি হয়ে যাবে 0.06। আমার আনসার সঠিক উত্তর হয়ে যাবে 0.06। আশা করি তোমাদের উত্তর কিন্তু ঠিক হয়েছে। এখানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর যারা পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা কিন্তু 40-এ 40 করে এসছে। আর আমার বিশ্বাস যে তোমরা যারা দেখছো তোমাদেরও স্কোর অবশ্যই আমি জানি ভালো হয়েছে। এবার দেখা যাক রেজাল্ট কি হয়, এবার কত কাট অফ যাবে কি যাবে কিছু বোঝা যাচ্ছে না, তোমরাও জানো। যাই হোক, এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখছি 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে হয়? পেপারে বহু নাম বহুবার হচ্ছে গিয়ে দিয়েছে, প্রচুরবার এটা নিয়ে হচ্ছে গিয়ে কথা হয়েছে। কে ছিল? ডি গুকেশ 2024-এ সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করে ডি গুকেশ। এরপরে কি বলছে? বেমানানটি খুঁজে বের করো, মানে জিআই দিয়েছে একটা। কি বলছে? পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, মানে বুঝতেই পারছি আমরা এটা কি রয়েছে, এগুলো সব স্টেট এবং তার ক্যাপিটাল রয়েছে। তাহলে কি দেখো, কটক ওড়িশা, এটা ভুল রয়েছে, তাই না? ওড়িশার কি হয়ে যাবে? ভুবনেশ্বর হয়ে যাবে। ভুবনেশ্বর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এরপরটা যদি আমরা দেখি, এরপরটা কি আছে? বলছে পি কে আর কিউ জেড, পি কে কিউ জেড একটা জিআই রয়েছে, দেখি জিআইটা কি হবে। পি রয়েছে কিউ জেড এ জেড, তাহলে বলছে এখানে কি হবে? কি হবে দেখো, পি কিউ +1 হচ্ছে, তাই না? তাহলে কি হবে? এরপরে +1 কি হবে? বি হবে, একটাই অপশন রয়েছে, এটা হয়ে যাবে আনসার। একদম সোজা, এগুলো করার মতো কিছুই নেই, একদমই নেই কিছু। প্রচুর সময় ছিল, প্রচুর সময় দিয়েছে, যা কোশ্চেন রয়েছে 40টা করতে খুব জোর হলে, কারো যদি খুব বেশি লাগে তাহলে 30 মিনিট টাইম লাগবে, খুব যদি বেশি লাগে, আমি ম্যাক্সিমাম টাইম ধরছি, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখছি। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে, এটা তোমরা সবাই জানো কি হয়ে যাবে? নেভিগেটিং, এটা আনসার হয়ে যাবে নেভিগেটিং। নেক্সট কোশ্চেন আমরা দেখছি। নেক্সট দেখো আরেকটা জিআই দিয়েছে, জিআই দিয়েছে, কি বলছে? কি বলছে দেখো জিআইটা, দেখো বলছে জিআই একটা ইমেজের সিরিজ দিয়েছে, যে নেক্সট এটা কি হবে, এই সিরিজের নেক্সট হচ্ছে গিয়ে কি হবে, কোন ছবিটা হবে। দেখো এখানে যদি একটা জিনিসকে ফলো করো, এই যে দেখো ট্রায়াঙ্গেলটাকে, তাহলে ট্রায়াঙ্গেল দেখো এই ঘর থেকে এই ঘরে শিফট করছে, তারপরে নিচে শিফট করছে, তার মানে কি এখানে যেটা হবে সেখানে এখানটা ট্রায়াঙ্গেল থাকার কথা, এখানে ট্রায়াঙ্গেল কোন ছবিটা আছে দেখতে পাচ্ছ, এইটা আছে আর এইটা আছে, তার মানে এই দুটো হবে না, তো বোঝাই যাচ্ছে। তারপরে দেখো ট্রায়াঙ্গেলের পাশে কি থাকবে, ট্রায়াঙ্গেলের পাশে কি রয়েছে, এই যে এই শেপটা রয়েছে, এটা রয়েছে, তাহলে এখানে এটা থাকার কথা, কোনটায় আছে? একমাত্র এইটাতে আছে, তাহলে এটা আমার আনসার হয়ে গেল। একদম সোজা কোশ্চেন দিয়েছে, কি করবে এগুলো, করার মতোই কিছু না। দেখো তারপরে কি বলছে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? এটা তোমরা সবাই জানো, কত হবে? 73rd অ্যামেন্ডমেন্ট। 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। তোমরা জানো 73rd অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল? 1992, 1992-তে এবং 1993-তে এফেক্ট হয়েছিল। এবং এটার মাধ্যমে কি ইন্ট্রোডিউস করা হয়েছে? এক তো পার্ট 9 ইন্ট্রোডিউস করা হয়েছে, প্লাস 11 শিডিউল হচ্ছে কি এটাতে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটার আনসার কি হয়ে যাবে? 73rd অ্যামেন্ডমেন্ট। আমি এক্সট্রা ইনফরমেশন গুলো টুকটাক একটু বলে দিচ্ছি এই কারণে, কারণ এগুলো তোমার বাকি অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাই যেটুকু হচ্ছে আমি বেশি সময় নষ্ট করছি না, অল্প সময় যেটুকু সম্ভব আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। নেক্সট আমরা দেখছি, নেক্সট কি দিয়েছে? যে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব, এটা দেখো তোমাদের নোটসে রয়েছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে রয়েছে। টুসু উৎসব
ওয়েস্ট বেঙ্গলের যে কালচারের পার্টটা রয়েছে সেই কালচারাল পার্টে দেখবে এখানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে রয়েছে যে টুসু উৎসব, ওটা কি? ওটা হচ্ছে কি ফসল কাটার মরশুম, ফসল কাটার মরশুমকে বলা হয় টুসু উৎসব। ঠিক আছে, এরপরে দেখো একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে, লব একটা ভগ্নাংশ যেমন ধরো x/y, এটা একটা ফ্র্যাকশন, বলছে লব, লবকে কি বলা হয় ইংলিশে? নিউমারেটর, আর হরকে কি বলা হয়? ডিনোমিনেটর। তাহলে বলছে লবকে 90% বাড়ানো, 10% কমানো হলো, তাহলে 10% কমানো হলো মানে কত হয়ে যাবে? সেটা হচ্ছে গিয়ে 90% হয়ে যাবে। আর হরকে 10% বাড়ানো হলো মানে কি হয়ে যাবে? ওটা 110 হয়ে যাবে। 10% বাড়ানো মানে 100 + 10, 110 হয়ে যাবে, তাহলে হয়ে গেল 110%। এইটাই ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? এটা ইকুয়ালস টু বলছে যে 9/22। তাহলে এখান থেকে পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 0 0 কাটলো, তাহলে x/y এটা অরিজিনাল ফ্র্যাকশনটা, এটা ইকুয়ালস টু কি থাকছে? এখানে দেখো 9 9 কেটে যাচ্ছে, 11 দিয়ে 2, তার মানে পড়ে থাকছে কি 1/2। তাহলে x/y কি 1/2। একদম ইজি কোশ্চেন। দেখো তোমাদের বোঝানোর জন্য আমাকে হয়তো সলভটা করতে হচ্ছে, না হলে এটা কিন্তু সলভ করার মতো কিছু নেই, এগুলো মুখে মুখে হবে। ঠিক আছে, এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সে যারা পড়ে তারা কিন্তু মুখে মুখেই করে এসছে এগুলো। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট দেখো কি রয়েছে, বলছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এটা সবাই জানে, এটা কে হবে? অভিনব বিন্দা, তাই না? কবে পেয়েছিল? 2008 বেজিং অলিম্পিক। বেজিং অলিম্পিক 2008-এ সে হচ্ছে গিয়ে 10 মিটার রাইফেল শুটিং এ পেয়েছিল। 10 মিটার রাইফেল শুটিং এ সে গোল্ড মেডেল পেয়েছিল, তাই না? গোল্ড মেডেল পেয়েছিল। তারপর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এ তো একদম বেসিক কোশ্চেন, যারা সবে পড়া শুরু করেছে তারাও এগুলো জানে, একদম বেসিক কোশ্চেন। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। কবে থেকে ছিলেন? 1950 থেকে শুরু করে 1962, 1950 থেকে শুরু করে 1962 পর্যন্ত তিনি ছিলেন, এবং এই 1962তেই কিন্তু তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল 1962তেই। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, একটা জিআই রয়েছে, জিআইটা কি বলছে দেখো। এখানে কোন ছবিটা হবে? তাহলে বলো এখানে কোন ছবিটা হবে? দেখো জাস্ট হচ্ছে গিয়ে উল্টে গিয়েছে, এটা নিচে ছিল, এটা কি হচ্ছে ওপরে গিয়েছে এবং উল্টে গিয়েছে। তাহলে কি হবে? এটা উপরে আছে, এটা নিচে যাবে, আর এইদিকে অ্যারোটা রয়েছে, অ্যারোটা কোন দিকে হয়ে যাবে? এইদিকে হয়ে যাবে। তাহলে কোনটা হবে? এই অপশনটা হবে। ঠিক আছে, আর দেখো তুমি বলতে পারো যে এখানেও তো অ্যারোটা এরকম রয়েছে, তাহলে আমাদের এইটাও একটু দেখতে হবে যে এখানে দেখো যেরকম ছিল এখানে কি হয়ে গেছে? তার উল্টো হয়ে গেছে, মানে ওয়াটার ইমেজ হয়ে গেছে। এখানে কি আছে? এরকম রয়েছে, তাহলে হয়ে যাবে কি রকম? এটা উপরে যাবে আর এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন অপশনটা? অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো, একটা জিআই রয়েছে, কিন্তু এটা জিকে রিলেটেড জিআই। ঠিক আছে, দেখো কি রয়েছে? গ্লুকোমা। গ্লুকোমা আমরা জানি কিসের অসুখ? চোখের রোগ। চোখের যখন হচ্ছে গিয়ে আমরা জানি চোখের রেটিনার পেছনে কি থাকে? চোখের রেটিনা, এই যে আমরা জানি যে এই চোখের যে এখানে এই যে রেটিনা, এই রেটিনার এখানে থাকে অপটিক নার্ভ। ঠিক আছে, অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ যখন ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, অপটিক নার্ভ যখন ড্যামেজ হয়ে যায় তখনই তাকে কি বলা হয়? তখন তাকে গ্লুকোমা দেখা যায়। এবং এই গ্লুকোমার জন্য কি হয়? সে হচ্ছে গিয়ে তার দৃষ্টিশক্তি হারাতে পারে। ঠিক আছে, তা এই গ্লুকোমা কিসের সাথে রিলেটেড? চোখের সাথে রিলেটেড। জন্ডিস তাহলে কিসের সাথে রিলেটেড হবে? আমরা সবাই জানি জন্ডিস কিসের সাথে? যকৃতের সাথে বা লিভার, তাই না? যেমন দেখবে জন্ডিস হয়েছে কিনা তার জন্য কি করা হয়? এলএফটি করা হয়, মানে লিভার ফাংশন টেস্ট, মানে লিভারের পরীক্ষা করা হয়, লিভার ফাংশন টেস্ট করা হয়। তাহলে জন্ডিস কিসের জন্য হবে? যকৃতে। ঠিক আছে, এটা আনসার যকৃত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যা, এটা খুবই কমন, মানে এইচসিএফ এলসিএম এর মানে খুব একটা বেসিক কোশ্চেনের মধ্যে এটা পড়ছে। ঠিক আছে, কি বলেছে? যে লসাগু আর গসাগুর কত? 156 আর 13,
দুটোর মধ্যে একটা সংখ্যা 78 হলে অন্যটা কত? আমরা জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু কি হয়? প্রোডাক্ট অফ টু নাম্বার, তাই না? প্রোডাক্ট অফ টু নাম্বার, এলসিএম এন্ড এইচসিএফ মানে লসাগু এবং গসাগুর গুণফল কি হয়? যে সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে এখানে লসাগু কত বলেছে? 156, গসাগু কত বলেছে? 13 বলেছে। তাহলে সংখ্যা দুটোর গুণফল মানে একটা সংখ্যা কত বলেছে? 78, আর একটা যদি 100 কেও ধরে রাখে, মানে যদিও কিন্তু এটা কোনো করারই দরকার পড়ে না, ঠিক আছে, কোনো করার দরকার পড়ে না, কারণ আমরা এখানেই সলভ করতে পারি। 156 আর 13 এই দুটো তো গুণ হবে, আর এটা হচ্ছে গিয়ে নিচে ভাগে যাবে, তাহলে 13 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে কত হয়ে যাবে? 6, তাই না? আর 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত? 26, তাহলে 26 হচ্ছে গিয়ে আমার আনসার। তো করার মতো কিছু নেই, তবুও আমি তোমাদের এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এছাড়াও এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অপশন টেস্ট করেই করা যায়। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট দেখো একটা জিকের কোশ্চেন রয়েছে, বলছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র জেমস রেনেল। জেমস রেনেল হচ্ছে গিয়ে ভারতে প্রথম মানচিত্র করেছিলেন, ঠিক আছে। তোমাদের স্কোর কত হচ্ছে আমার এই ফাইনাল আনসার কিটা মেলাবার পরে তোমরা দেখবে তোমাদের স্কোর কত হচ্ছে, এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, তাহলে কোশ্চেনে ছিলাম যে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করে? জেমস রেনেল। জেমস রেনেল হচ্ছে গিয়ে ভারতের প্রথম মানচিত্র, ইনি একজন কিন্তু ব্রিটিশ আধিকারিক ছিলেন, ঠিক আছে। এবং এই কারণে, যেহেতু তিনি প্রথম মানচিত্র এঁকেছিলেন, এই কারণে একে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, এই কারণে একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি। নেক্সট কি বলছে? নেক্সট একটা অঙ্ক রয়েছে, অঙ্কটায় কি বলছে দেখো, বলছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20, আচ্ছা এক্স বলছে কি, এক্স এর মান কি? এক্স বলছে যে এই কটা সংখ্যার গড়। তাহলে দেখো সংখ্যাগুলো কত হচ্ছে, যে 20, 20 আর 10 30, 30 কে অ্যাভারেজ বের করতে কি 5টা দিয়ে, 5টা সংখ্যা আছে তাই 5 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে গেল? 6। এক্স এর মান কত বেরোলো? 6। এবং 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কি ওয়াই। 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যা কি কি রয়েছে? 11, 13, 15, 17 আর 19। এদের বলেছে, এদের যে যোগফল, দেখো এদের যোগফল কত আমাকে যোগ করতে হবে না, আমি একবারে বুঝে যাব কিভাবে, যে এদের অ্যাভারেজ কত হবে। অ্যাভারেজ জানি আমরা কি হয়, মাঝখানের সংখ্যাটা, তাহলে 15, তাহলে যোগফল কত হবে? 15 সাথে 5টা সংখ্যা আছে তাই 5 দিয়ে গুণ, 5, 15, 75 হয়ে গেল এদের যোগফল, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, যে বিজোড় সংখ্যাগুলোর যোগফল হয় তাহলে y মাইনাস 2x, y মাইনাস 2x এর মান, তাহলে y মানে কত? y মানে তো 75 পেয়ে গেলাম, আর 2x মানে কত? 2x মানে 6 দুগুণে 12, তাহলে 75 মাইনাস 12 কত হয়ে যাবে? 73 ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদেরও ঠিক হয়েছে। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, সবাই জানো এগুলো তো একদম বেসিক কোশ্চেন। দেখো ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942-এ। 1942-এ গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। হ্যাঁ, এটা কোশ্চেনটা টাফ হতো কখন, যখন তোমাকে ডেট জিজ্ঞাসা করবে কবে শুরু হয়েছিল। তোমরা জানো যে 8 অগাস্ট, ঠিক আছে। এখন কিন্তু কিছু কিছু যেগুলো হচ্ছে গিয়ে মুভমেন্ট রয়েছে বা কিছু ট্রিটি রয়েছে বা যুদ্ধ রয়েছে, যেমন ধরো হচ্ছে গিয়ে সিপাহী বিদ্রোহ, যেমন ধরো পলাশির যুদ্ধ, এগুলো কবে স্টার্ট হয়েছিল সেই এক্সাক্ট ডেটটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কেননা WBCS সহ সেন্ট্রালেরও বেশ কিছু পরীক্ষায় কিন্তু এরকম ভাবে ওরা ডেট জিজ্ঞাসা করেছে, সাল না, এখন কিন্তু ডেট জিজ্ঞাসা করছে। তো এটা তোমরা খেয়াল রাখবে অন্যান্য পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপর 23 নম্বর কোশ্চেন কি বলছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? কার সময়? হর্ষবর্ধনের সময়। অবশ্যই এটা হর্ষবর্ধন হবে, একদম সঠিক উত্তর হর্ষবর্ধন। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? ওয়ার্ল্ড
হেরিটেজ সাইট, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় কোন বছরে? 2023-এ। আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? ভারতে কটা আছে? ভারতে টোটাল 44টা আছে, এখন পর্যন্ত 44টা আছে। ইউনেস্কো 44টা স্থানকে হচ্ছে গিয়ে বিশ্ব ঐতিহ্য তকমা দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা দেখবে, এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে, কেননা রেল সহ স্টাফ সিলেকশন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রশ্ন করে, ঠিক আছে। এগুলো অবশ্যই, এবং ইনক্লুডিং হচ্ছে গিয়ে তাদের ডেটটাও কিন্তু দেখবে, ঠিক আছে। শান্তিনিকেতনের কথা বলছে। আমি যখন হচ্ছে গিয়ে প্রথম রেলওয়েতে জয়েন করি তখন আমার এই শান্তিনিকেতনেই পোস্টিং ছিল, ঠিক আছে। তা সত্যি খুব সুন্দর জায়গা, আশা করি তোমরাও সবাই ঘুরতে গিয়েছো। সত্যি মানে মন মুগ্ধকর জায়গা, ঠিক আছে। আর শান্তিনিকেতনকে যদি এক্সপ্লোর করতে হয় তাহলে ওই ধরো একদিন দুদিনের জার্নিতে কিন্তু ওটাতে হবে না, হ্যাঁ, কেননা তোমাকে ওখানে থাকতে হবে, গ্রামে ঢুকতে হবে, ভেতরের পরিবেশকে তোমায় দেখতে হবে, উপভোগ করতে হবে, তাহলে বুঝবে শান্তিনিকেতন জায়গাটা কিরকম, ঠিক আছে। তা আমি বেশ কিছুটা সময় আমি ওখানে কাটিয়েছি, চাকরি আমি রেলওয়েতে প্রথম ওখানেই জয়েন করেছিলাম, সেই 2015-র কথা। যাই হোক, চল আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট দেখো কি বলছে। নেক্সট আবার একটা জিআই রয়েছে, বলছে কি সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ। একই রকম ভাবে আমরা ভেন ডায়াগ্রামেই করছি, ঠিক আছে, কিন্তু ইন জেনারেলি আমি ভেন ডায়াগ্রাম কিন্তু অ্যাভয়েড করি। স্টাফ সিলেকশন বা ওই ধরনের পরীক্ষাগুলোর জন্য আমাদের তো সময় অনেকটা কম থাকে, তো সেই ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা বা বেশ কিছু ক্রিটিক্যাল কোশ্চেনের জন্য ভেন ডায়াগ্রামটা কিন্তু একটু জটিল হয়ে যায় বা সময় সাপেক্ষ হয়ে যায়। তার থেকে আমরা 100 আর 50 যে নিয়মটা আছে সেভাবেই আমি করাই, ঠিক আছে। তবুও আমি এখানে ভেন ডায়াগ্রামেই করাচ্ছি, যেহেতু একদম ইজি রয়েছে, আর তাছাড়া সময়ও যথেষ্ট রয়েছে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, মানে কুঁড়ে ঘরের কথা বলছে। সমস্ত কুঁড়ে ঘর কিসের মধ্যে পড়ছে? রাজপ্রাসাদের মধ্যে পড়ছে, রাজপ্রাসাদের মধ্যে পড়ছে। এবং সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে এই সমস্ত রাজপ্রাসাদ কিসে পড়ছে? সেটা হচ্ছে গিয়ে মন্দিরের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার দেখি কি বলেছে, বলছে কিছু মন্দির হলো কুঁড়ে ঘর, তাহলে কিছু মন্দির কুঁড়ে ঘর, অবশ্যই এটা ঠিক। তারপরে কি বলছে? কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, কিছু মন্দির হচ্ছে রাজপ্রাসাদ, এটাও ঠিক। তাহলে এখানে কি দুটোই ঠিক, তাহলে উপসংহার 1 এবং 2 উভয়ই কিন্তু এই ক্ষেত্রে সত্য, ঠিক আছে। পরবর্তীতে সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা একদম মানে কি বলবো, এটা মানে জানি না আমি কি কোশ্চেন করেছে আমি জানি না, ঠিক আছে। ম্যানগ্রোভ কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিশনটাই তো নষ্ট হয়ে যাচ্ছে না, হ্যাঁ। এটা মানে একজন যে হয়তো পড়ে যায়নি সেও জানে, একজন যে পড়ে গিয়েছে সে তো অবশ্যই জানবে, তাহলে এখানে এই দুজনকে পৃথক কিভাবে করবে? এই ধরনের কোশ্চেনে কি হচ্ছে, কম্পিটিশনটাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, তারপর দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? তা এটা কি হবে? এটা অবশ্যই রাষ্ট্রপতি হবে, ঠিক আছে, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো কি রয়েছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? অর্জুন পুরস্কার তোমরা সবাই জানো, অর্জুন পুরস্কার কি খেলাধুলোতে দেওয়া হয়, ঠিক আছে। এটা কবে থেকে দেওয়া হচ্ছে? এটা 1961 থেকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে 2025-এ অর্জুন পুরস্কার কে কে পেয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো একটা ম্যাথস রয়েছে, বলছি কি যে পি এবং কিউ এর, এটাও তুমি ম্যাথসের মধ্যে পড়বে একটা কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে। এখন যা কম্পিটিশন, তা সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু সত্যি আশা করা যায় না, ঠিক আছে। দেখো কি বলছে, পি আর কিউ এর গড় হচ্ছে গিয়ে 35, তাদের যোগফল কত? এটা তো কোন ক্লাসের, এটা কোন ক্লাসে বলবো আমি, কিছু বলার নেই, এটা কি বলবো। দেখো দুটোর গড় 35, যোগফল কি হবে? 35 দুগুণে 70। এটা কি করবো, আর এর জন্য এত টাইম মাথায় আসছে না আমার। যাই হোক, নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের একদম স্টাডি মেটেরিয়ালস থেকে হুবহু একদম তুলে দিয়েছে, কোনো ডেটা কিছু চেঞ্জ করেনি। যে কি রয়েছে, A/B = 4:3, B/C 7:5, C/D 9:8। তবে A আর D এটা আমরা সবাই জানি, যখন প্রথমটা আর শেষটা চাইবে কি করব, যে লিখবো এরকম A/B কত দিয়েছে? 4:3,
B/C 7:5, C/D 9:8। এবার এপাশের সাথে এপাশে চাইলে আমরা কাটতে পারি যদি কাটাকুটি যায়। যেমন দেখো 3 দিয়ে যাচ্ছে 3 তিরিক্ষে 9, 4 দিয়ে যাচ্ছে 4 দুগুণে 8, তাহলে পরে কি থাকছে 3 7 21। আর তো কিছু করারই দরকার নেই, 21 বেরিয়ে গেছে মানে এই অপশনটা, তারপরে আর এত কিছু করার দরকার নেই। তো আমি করে দিচ্ছি যে 5 দুগুণে কত 10, 21:10। ঠিক আছে। তারপর এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছে এবং সেই সময় তার দ্বিগুণ হয়, সেই সময় দ্বিগুণ হচ্ছে। মানে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে? মানে যেটা 1 টাকা ছিল সেটা কত হয়ে যাচ্ছে 2 টাকা হয়ে যাচ্ছে। মানে এখানে সুদ কত? সুদ হচ্ছে কি 1, তাই না? সুদ এখানে 1। তাহলে যদি আমরা পিআরটির ফর্মুলায় বসাই যে SI = 1, পি হচ্ছে গিয়ে কত 1, আর মানে হচ্ছে গিয়ে বের করতে হবে টি মানে কত 10 বছর বাই 100। ঠিক আছে, এগুলো করার মতো কিছু নেই, তবুও জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি বলছি। ঠিক আছে, এটা কাটলে কি আর কি হয়ে যাবে? আর = 10%, আর = 10% উত্তর। ঠিক আছে। তারপরে দেখো 32 নম্বর, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? বুটিং বলা হয়। এগুলো তোমরা সবাই জানো, একদম বেসিক কোশ্চেন, বলার মতো কিছু নেই। দেখো আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু ব্যাচ চলছে, তোমরা যারা যারা হচ্ছে গিয়ে চাইছো আমাদের সাথে যুক্ত হবে, তোমরা এই স্ক্রিনেই হচ্ছে গিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই চালু হয়েছে, আমি সেখানে রয়েছি। আমি তোমাদের ম্যাথ, জিআই এবং বলতে পারো বাকি সময় আমি যখন সময় থাকে আমি তখন জিকেও তোমাদের করাই। ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে আমার সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে, তো আমি এখন হচ্ছে গিয়ে সার্ভিস রয়েছি, তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই রয়েছি আমি, ইন্ডিয়ান রেলওয়েতে। এটা যাই হোক, তোমরা যদি চাও যে আমাদের সাথে যুক্ত হবে তাহলে যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। নেক্সট কি বলেছে? বলছে 200 টাকার কত শতাংশ? 35 টাকা। 200 টাকার কত শতাংশ? 35 টাকা। তা 35 টাকা কি 200-র মধ্যে 35, তাহলে 100-তে কত? এটাই তো বের করতে হবে। পার্সেন্টেজ, শতকরা মানে কি পার্সেন্টেজ, মানে প্রতি 100-তে কত। তা 200-তে যদি 35 হয় 100-তে কত হবে? 100-তে 35-এর হাফ মানে 17.5। 17.5 ইজ দ্য আনসার। করার মতো কিছু নেই এগুলো। হ্যাঁ, যাই না, মানে আমি ভুল বলে ফেলেছি হয়তো 30 মিনিট, 30 মিনিটও এটার জন্য কিন্তু লাগবে না। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন যে তার মা আমার মায়ের কন্যা। তার মা মানে একজন পুরুষের দিকে, এই পুরুষের মা আমার মায়ের কন্যা, মানে আমার মায়ের কন্যা হচ্ছে গিয়ে ইনি হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে পুরুষের সাথে হচ্ছে গিয়ে কি সম্পর্ক হবে? পুরুষ হচ্ছে গিয়ে এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে তার মাসি হবে, মায়ের বোন। ঠিক আছে, কারণ তাদের মা তো হচ্ছে গিয়ে কমন, এরও মা যে এরও মাতে সে, তাই না? তাহলে কি হয়ে যাবে? তাহলে মাসিমা। ঠিক আছে, মাসি হয়ে যাবে, এর সাথে এর সম্পর্ক হয়ে যাবে কি মাসি। একদম ইজি লেভেলের কোশ্চেন, বলার কিছু নেই। আচ্ছা, আরেকটা জিআই রয়েছে, LNPR, এই যে আচ্ছা খুঁজে বের বেমানানটি, অডটা বের করতে বলেছে, অড ওয়ান। ঠিক আছে, অড কোনটা আছে দেখো, যদি দেখি এরকম LMN মানে একের গ্যাপ। ঠিক আছে, ABC একের গ্যাপ, ST কোনো গ্যাপ নেই, IJK একের গ্যাপ। তাহলে এটা থেকেই তো বোঝা যাচ্ছে যে কি এটাতেই হচ্ছে গিয়ে কোনো গ্যাপ নেই, বাকি সবগুলোতে হচ্ছে গিয়ে একের করে গ্যাপ আছে, আর কিছু দেখারই দরকার নেই। ঠিক আছে, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18। আচ্ছা, এটা তো খুব কমন একটা কোশ্চেন, বিভিন্ন ভাবে করা যায়, যে যেভাবে খুশি করতে পারো। অনেকে এটা অ্যালিগেশনে করে। অ্যালিগেশনে কি করলে হবে? যে হাঁস রয়েছে আর গরু রয়েছে, যদি দেখো পায়ের হিসেব করি, তা যদি সবগুলোই আমি ধরে রাখতাম, যদি হাঁস হতো, দেখো মাথা মোট হচ্ছে গিয়ে 7টা মাথা বলেছে, তার মানে আমি বুঝতে পারছি যে হাঁস আর গরু মিলিয়ে কিন্তু 7টা রয়েছে। হাঁস আর গরু মিলিয়ে, কারণ 7টা মাথা রয়েছে, তার মানে 7টাই রয়েছে। তাহলে দেখো যদি সবকটাই হাঁস হতো তাহলে পা কটা হতো? 7 দুগুণে 14টা পা, দুটো করে পা। ঠিক আছে, যদি সবকটাই গরু হতো
তাহলে হচ্ছে গিয়ে কি 4টে করে পা, 4 সাথে কটা হয়ে যাবে 28টা। তাহলে যদি হাঁস হতো তাহলে হচ্ছে গিয়ে 14টা পা হতো, আর গরু যদি হতো, সবগুলোই যদি গরু হতো তাহলে 28টা পা হতো। এবার মাঝখানে কি বসে, মাঝখানে যেটা অ্যাভারেজ দেওয়া থাকে, এভারেজ কত দিয়েছে 18 দিয়েছে। এবার কি করব, এই দুটোকে বিয়োগ করে এখানে বসবে মানে 10, আর এটাকে বিয়োগ করে এখানে মানে 4। এদের অনুপাত কত হবে 5:2। 5:2 মানে কি দেখো 5 আর 2 7 হয়, আর টোটালও 7টাই বলেছে। তার মানে হাঁস কটা আছে কি জানতে চাইছে, হাঁস কটা আছে, হাঁস 5টা আর গরু আছে কটা, 2টো। তাহলে 5 আনসার। একদম সোজা এগুলো, অ্যালিগেশন করারও দরকার পড়ে না, মুখে মুখেও হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিছু বলার নেই। এগুলো এই ক্ষেত্রে সবাই অ্যালিগেশন প্রসেসটা হচ্ছে গিয়ে প্রেফার করে, তাই আমি অ্যালিগেশনে দেখালাম। এছাড়া আরো 2-3টে নিয়মে করা যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরি শাড়ি, এটা তো মেয়েরা তো একদম 100% এটা মেয়েরা ঠিক করে এসছে। কেউ মানে কিছু পারুক আর না পারুক, এটা অন্তত সব মেয়েরা ঠিক করে এসছে। ঠিক আছে, আর যে মেয়েরা যদি ভুল করে থাকো তাহলে তোমাদের বাড়িতে বলতে হবে একদম শাড়ি বন্ধ। ঠিক আছে, আর বিবাহিত মহিলাদের বলছি, বিবাহিত মহিলাদের হাজবেন্ডদের বলছি, আপনার ওয়াইফ যদি ভুল করে থাকে তাহলে ভুল করেও কিন্তু তাকে কোনোদিন বালুচরি শাড়ি কিনে দেবেন না। কারণ এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় বাঁকুড়া। ঠিক আছে, চলুন নেক্সট হচ্ছে কি আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 38 নাম্বার, আমাদের প্রায় শেষের দিকে। কি বলছে, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যায়। সুদ পাওয়া যাচ্ছে 160। তাহলে দেখছি আমরা 4% 5 বছরে 4% করে কত সুদ পাবে, 4×5 20%, 20%। আর এই 20%টাই কত বলছে 160 টাকা। আমাকে বের করতে হবে কি যে কত টাকা মানে প্রিন্সিপাল বের করতে হবে। তার মানে 100 সমান সমান কত, 100% সমান সমান কত, তাহলে হচ্ছে গিয়ে 160 বাই হচ্ছে গিয়ে 20 ইন্টু 100। তাহলে 20 দিয়ে কাটলো, 2 দিয়ে হচ্ছে গিয়ে 8, তাহলে 800 ইজ দ্য রাইট আনসার, 800। ঠিক আছে, তাই এইভাবে এটা তো করারই কিছু নেই, এটা তো মুখে মুখে হয়। ঠিক আছে, আর এইভাবে যদি তোমরা চাও যে এইভাবেই আমাদের সাথে থেকে আরো হচ্ছে গিয়ে নিজের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে রাখবে, তাহলে অবশ্যই জয়েন করো আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভের সাথে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো এখানেও একটা ম্যাথ দিয়েছে, বলছে যে 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। মানে আপনারা এদের হচ্ছে গিয়ে গসাগু জানতে চেয়েছে, তাই তো? তা অনেকেই হয়তো এটাতে গসাগু বের করার চেষ্টা করবে, কিন্তু করার কিন্তু দরকার নেই। দেখো 5445 আর 9317, ঠিক আছে, এই দুটোকেই ভাগ যাবে, তাহলে দেখো প্রথম কথা এইটা আর এইটা হবে না। কেন হবে না স্যার? দেখো এটার ইউনিট ডিজিট কি আছে, 6 আছে। তা 6 আছে, এটার ইউনিট ডিজিট 5 আছে। তাই এই 6 দিয়ে 5কে কখনো কি কাটবে, হবে কখনো হবে না। এখানে দেখো 2 আছে, 2 দিয়ে এটাকে কি ভাগ যাবে কখনোই হচ্ছে গিয়ে যাবে না, কেননা ইউনিট ডিজিট 2 আছে, এখানে 5 আছে। তো এই দুটোতে আনসার হবেই না। এরপরে বাকি রইল 121 আর 363। দেখো এবার এর মধ্যে কোনটা হবে, 363কে দেখেই বুঝতে পারছি যে এটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যা দুটোও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 5 আর 4 9 9 18, এটা তো 3 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 9 3 7 আর 1 8, দেখো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে এটা কনফার্ম যে এইটা আমার আনসার হবে না, তাহলে একমাত্র এইটাই আনসার হতে পারে, 121 হচ্ছে কি আনসার হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু গসাগু যারা ওই করছে মানে 54459317, ঠিক আছে, একবার যাচ্ছে 5445 এরকম করে আবার আসছে, আবার এখানে ভাগ করছে, মানে আবার এখানে 5445 এরকম করলে কিন্তু হবে না। যদিও এখানে টাইম প্রচুর দেওয়া রয়েছে, তুমি বলতে পারো যে এখানে টাইম যথেষ্ট রয়েছে, কিন্তু আমি শুধু এই পরীক্ষার জন্য না, আমি অন্যান্য পরীক্ষাগুলোরও কথা বলছি। ঠিক আছে, তা সেই পরীক্ষাতে কিন্তু টাইম এরকম থাকে না, তুমি কিন্তু এরকম টাইম পাবে না। বিশেষ করে স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে কিন্তু তুমি টাইম পাবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই অ্যাপ্রোচটা করতে হবে। ঠিক আছে,
দেখো আমাদের লাস্ট কোশ্চেন আজকে, যে কম্পিউটারের সিপিইউ এর পূর্ণ, এটা তো ক্লাস মানে 5 বললেও ভুল হবে, ঠিক আছে। হ্যাঁ, মানে তাদেরকে হচ্ছে গিয়ে মানে বললে এটা সবাই পারবে। সেন্ট্রাল প্রসেসিং হচ্ছে গিয়ে ইউনিট, ঠিক আছে। তো এই হচ্ছে কি আজকে আমাদের যে পরীক্ষা হলো তার সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখলাম, এবং সেগুলোর হচ্ছে গিয়ে সম্ভাব্য যে আনসার কি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমরা মিলিয়ে নেবে, আমরা এই পিডিএফটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে, এবং তোমরা মিলিয়ে নেবে, দেখবে কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। সামনে আরো বেশ কিছু পরীক্ষা আসছে, রেলওয়ের প্রচুর পরীক্ষা রয়েছে, রেলওয়েতে হচ্ছে গিয়ে ভালো নিয়োগ হবে, এবং এছাড়াও স্টাফ সিলেকশন বলো, মানে সেন্ট্রালের প্রচুর পরীক্ষা রয়েছে। আর রাজ্যের যেসব পরীক্ষা তুমি কোশ্চেন দেখছো এরপরে তো যাই না, আমার তো অন্তত ভরসা হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, তারপর অর্ধেক পরীক্ষা হচ্ছে, সেগুলোর রেজাল্টও বেরোচ্ছে না। তো নিরাশ তোমাদের করব না, তবুও বলবো যে রাজ্যের পরীক্ষাগুলোর সাথে সাথে যাদের বয়স আছে অবশ্যই সেন্ট্রালের পরীক্ষাগুলো দাও। যাদের বয়স নেই তারা কিন্তু মানে যেগুলো পরীক্ষা তুমি দিতে পারবে সেই পরীক্ষাগুলোর ওপর ভালো করে ফোকাস করো এবার। এবং হচ্ছে কি আমি এটা বলবো, যদি তোমাদের প্রিপারেশনের কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা কিছু, তোমরা যদি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত হতে চাও তাহলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং বেস্ট অফ লাক। আশা করি খুব শীঘ্রই হচ্ছে গিয়ে তোমরা সবাই চাকরি পাবে, ঠিক আছে। চলো, বেস্ট অফ লাক, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।